নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব। হট সিটে হট টকে আপনারা যারা দেখেন এই অনুষ্ঠান রেগুলার বেসিসে দেখেন, উইকলি 3 দিন, সপ্তাহে 3 দিন আপনারা এই অনুষ্ঠান দেখেন, সোম, বুধ এবং শুক্র। এই 3 দিনই আমরা সোশ্যাল মিডিয়াতে ওভারওয়েলমিং রেসপন্সেস পাচ্ছি এবং আপনারা প্রচুর মানুষজন দেখে বিভিন্ন রকম কমেন্ট করছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছেন আরও ভালোভাবে যাতে আমরা এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। হট সিটে হট টকে আজ আমরা 3টে পয়েন্ট রাখছি, 3টেই বুলেট পয়েন্টস বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে। কেন? কারণ প্রধানমন্ত্রী আসছেন 29 তারিখে, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে, আলিপুরদুয়ারে তার সভা হওয়ার কথা। এবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর করেছেন একদম রিসেন্টলি, তারপরই প্রধানমন্ত্রী আসছেন। জন বার্লা কিন্তু দল ছেড়ে দিয়েছেন, বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন, আপনারা জানেন, খুব গুরুত্বপূর্ণ নাম উত্তরবঙ্গের রাজনীতির ক্ষেত্রে। আবার পাশাপাশি দেখুন, রাজ্যপাল অর্থাৎ বাংলায় রাজ্যপাল বদল হবে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের কোনো এক্স জাস্টিস, একজন মহিলা, আপনার পর্ব দেখলে বুঝতে পারবেন, রাজ্যপাল হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তাহলে কোনো মেসেজ কি স্বরাষ্ট্র মন্ত্রক দিচ্ছেন? কোনো মেসেজ আসছে? এবং তার সঙ্গে বাংলাদেশ, যে টার্ময়েল চলছে বাংলাদেশে এই মুহূর্তে, কি হচ্ছে, অর্থাৎ মোহাম্মদ ইউনূস কী করবেন? তিনি তো শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু শান্ত বাংলাদেশ, অশান্ত বাংলাদেশকে কিন্তু তিনি শান্ত করতে পারলেন না। তার আবার নতুন কি চাল, এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। অর্কপ্রভ সরকার আমাদের সঙ্গে প্রতি পর্বে থাকেন, আজকে উনি আমাদের সঙ্গে আছেন এবং হট সিটে হট টকে যার বিশ্লেষণ আপনারা, যার এক্সপ্লেনেশন আপনারা শুনেন। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। প্রথমেই আমি যে টপিক নিয়ে শুরু করবো অর্কদা, সেখানে প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে। এটা কি মুখ্যমন্ত্রীর কাউন্টার করলো বিজেপি? প্রধানমন্ত্রী তো আসতেই পারেন, সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, তারপরে জনসভাও আছে। আজকে তো উনি গুজরাটে আছেন, গুজরাট সফর করছেন। সেখানে 82,000 কোটি টাকার সরকারি প্রকল্পের ইনগারেশন হবে, রেলের কোচ ফ্যাক্টরি, ইঞ্জিন তৈরির কারখানা, সঙ্গে রোড শো করেছেন, জনসভাও হবে। তা প্রধানমন্ত্রী এটা করেন। হ্যাঁ, উনি উত্তরবঙ্গে আসছেন, বিজেপির ওখানে শক্ত সংগঠন, বিধানসভা নির্বাচন তো আর দেরি নেই। তা প্রধানমন্ত্রী আসতে পরে অপারেশন সিন্দুরের পরে একটা বার্তা তো তিনি দেবেনই, এবং কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরে আসার কথা। অর্থাৎ ভোটের ডাকে কাঠি পড়ে গেছে, এর থেকেই এটা প্রমাণ। না, এই যে ব্যাক টু ব্যাক অর্কদা, প্রথমে প্রধানমন্ত্রী, তারপর অমিত শাহের আসার কথা ছিল আগেই, কিন্তু পাহেলগাম কাণ্ড, অপারেশন সিন্দুরের জন্য তার সফর তখন স্থগিত হয়েছিল। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের দুজনের এই সফরকে, বিশেষ করে অমিত শাহর এই সফরকে আপনি রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? দুজনেই সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মসূচিও আছে। অমিত শাহ বিএসএফ এর কর্মসূচিতে যোগ দেবেন, তারপরে ওনার দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কোনো রদবদলের কোনো সম্ভাবনা এখন নেই, নির্বাচন এসে গেছে, যা হবে নির্বাচনের পরে হবে। ওকে, দ্বিতীয় পয়েন্টে যদি আসি অর্কদা, এখানে তো মারাত্মক অভিযোগ, বলছে 10,000 টাকা তৃণমূল নেতাকে দিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড, এবং যারা টাকা দিতে পারেনি সংবাদ মাধ্যমকে বলছেন যে তাই জন্য আমার নাম ওঠেনি। তৃণমূল তো অনুপ্রবেশ নিয়ে কি আপনার ব্যাখ্যা কি অর্কদা? প্রচুর ভুয়ো নাম আছে ভোটার তালিকা। বিজেপি অভিযোগ করছে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটার তালিকায় যে বিস্তর অসঙ্গতি আছে, গরমিল আছে, এটা প্রতিষ্ঠিত সত্য। এতদিন পর্যন্ত সেই বিষয়টাকে উদ্যোগ নেওয়া হয়নি, কারণ যারা ভোটার তালিকা সংশোধনের কাজের সঙ্গে যুক্ত তারা অনেকেই অনুপ্রাণিত এবং গৃহপালিত বলে বিরোধীদের অভিযোগ। এতদিন ধরে যিনি রাজ্যে নির্বাচনে সিইও ছিলেন, আরিজ আফতাব, তিনি অত্যন্ত অনুপ্রাণিত ছিলেন এবং রাজ্য সরকার চাইছিলেন যে তিনি ওই পদে যতদূর সম্ভব থাকুন, তাহলে সরকারের পক্ষে সুবিধা হয়। ভোটার তালিকায় গরমিল, কারচুপি, এই অভিযোগ আজকের নয়, বাম জামানাতেও ছিল, এখনও আছে। তবে দেশের নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিচ্ছে ভোটার তালিকা সংশোধন এবং ত্রুটিপূর্ণ তালিকা প্রকাশের জন্য। আশা করি তাদের উদ্যোগ ফলপ্রসূ। কিন্তু অর্কদা, আমার প্রশ্ন হচ্ছে, এরা কারা? অর্থাৎ এই যে যারা অনুপ্রবেশ করছেন, যারা তৃণমূল নেতাদের টাকা দিচ্ছেন, টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তুলছেন, আবার অনেকের ডবল নাম, দু জায়গায় নাম, এরকম প্রচুর আছে। এরকম প্রচুর আছে। ভালো করে যদি ছানবিন করা যায়
তাহলে ভোটার তালিকায় অনেক গরমিল চোখের সামনে চলে আসবে। ওকে, পরবর্তী টপিক অর্কদা, রাজ্যপাল। আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারছি যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে অসুস্থ এবং নতুন রাজ্যপাল আসছেন কি? নতুন রাজ্যপাল আসার সম্ভাবনা প্রবল। সিভি আনন্দ বোস বেশি দিন রাজভবনে থাকবেন বলে তো আমার মনে হয় না। খবরটা মোটামুটি সামনে চলে এসছে। সুপ্রিম কোর্ট থেকে যিনি অবসর নিয়েছেন, আগাম অবসর, গুজরাটের মানুষ, প্রাক্তন বিচারপতি জাস্টিস বেলা এম ত্রিবেদীর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তিনি দীর্ঘদিন সুপ্রিম কোর্টে ছিলেন, তার আগে গুজরাট হাইকোর্টে ছিলেন, গুজরাট সরকারের ল অফিসার ছিলেন। প্রথম জীবনে আহমেদাবাদের নগর দায়রা আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ শুরু করেন। তার বাবাও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং অত্যন্ত কি বলবো আর কি দক্ষ, নির্ভীক বিচারপতি হিসাবে তিনি পরিচিত। তিনি কাউকে রিয়াত করেন না। এরকম একজন মানুষ যদি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন, সেটা অবশ্যই রাজ্যবাসীর কাছে ভালো, কারণ তিনি সাংবিধানিক বিষয়টা এত ভালো বোঝেন এবং আমাদের রাজ্য সরকার যেভাবে প্রতি পদে পদে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা হানি করার চেষ্টা করে। আদালতের রায়, এখন বলছে আমরা আদালতের রায় মেনে চলবো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আদালতের রায়কে কিভাবে এড়িয়ে যাওয়া যায় তার পন্থা খুঁজতে ব্যস্ত। তো এই সমস্ত বিষয় আছে। সিভি আনন্দ বোস কিন্তু মহিলা রাজ্যপাল এর আগে পশ্চিমবঙ্গে ছিলেন, পদ্মজা নাইডু দীর্ঘদিন, এটা কোনো বড় বিষয় নয়। না, আমি কেন বললাম, কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে তো অনেক অ্যালিগেশনস ছিল, জানেন, মহিলা সংগঠন। উনি নিজের পদের সম্মান বজায় রাখতে পারেননি বলেই তো অনেকে মনে করেন, এবং তিনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। তিনি টাইম ফর অ্যান অ্যাকশন অনেক সময় বলেন, কোনো কাজই দেখা যায় না। পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি উপদ্রুত অঞ্চলগুলোতে ঘুরলেন, রাজভবনে পিস রুম খুললেন, কন্ট্রোল রুম খুললেন, টাইম ফর অ্যান অ্যাকশন বললেন, মধ্যরাতে মিস্টার এসিসি বলে আর্তনাদ করলেন, কিন্তু কিচ্ছু করতে পারেননি। অর্থাৎ ওনার কথাও কাজের কোনো ফারাক নেই, সবটাই হচ্ছে শূন্য কুম্ভের ঝঙ্কার ছাড়া কিছু নয়। তো এনো রাজ্যপাল কি দরকার? বিরোধীরাও চাইছে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওনার কাজকর্ম সম্পর্কে সন্তুষ্ট নয়, ওনার শরীরটাও ভালো নয়, তাই ওনাকে অব্যাহতি দেওয়া। এটাও একটা বার্তা ইলেকশনের আগে, কারণ এই রাজ্যপালের সঙ্গে শাসক দলের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বলে বিরোধীদের অভিযোগ। তিনি অ আ ক খ শিখেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে পৃথিবীর দিকপাল মনীষীদের সঙ্গে তুলনা করেছিলেন। তো ওই যে বললাম, ওনার মুখ আর মুখোশ বোঝা যায় না, উনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না, এটা এক্সপোজড হয়ে গেছে। সেই জন্যই মনে হয় তাকে রাজভবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং তার ওনার শরীরটাও ভালো নয়। সব মিলিয়েই একটা সিদ্ধান্তে বোধহয় উপনীত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ, অর্কদা, যদি আমরা একটু বাংলাদেশের দিকে যাই, বাংলাদেশে কি হচ্ছে অর্কদা? আমরা কিন্তু আগে অনুষ্ঠান করেছি বাংলাদেশ নিয়ে, সেখানে একজন শান্তি পুরস্কার পেয়েছেন, বিশ্ব শান্তি পুরস্কার। অশান্ত বাংলাদেশকে আর শান্ত করতে পারলেন না অর্কদা? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনুস একজন দুর্বৃত্ত। বাংলা একটা কথা আছে, অনেকে দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনুস এই প্রজাতিতেই পড়েন। বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাজ করার ঊর্ধ্বসীমা 60 বছর। সম্পূর্ণ আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই সুদি ইউনুস 71 বছর পর্যন্ত টিকেছিলেন। তারপর আদালতের নির্দেশে তাকে পদ ছাড়তে হয়। তাহলে একবার ক্ষমতার স্বাদ পেলে ইউনুস ক্ষমতা থেকে সরবে না। এখন অন্তর্বর্তী সরকার একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সংবিধান বিরোধী একটা অ্যারেঞ্জমেন্ট, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা করা হয়েছিল। এই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য কী? অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কী? একটা সুষ্ঠু, ইনক্লুসিভ, নিরপেক্ষ নির্বাচন সম্পাদন করা। কিন্তু ইউনুস সেই নির্বাচনের রোডম্যাপটা দিতে চাইছেন না। তিনি বলছেন যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় আছে সংস্কার, নির্বাচন এবং বিচার বিভাগ।
এখন সংস্কার এবং বিচার একটা চলমান প্রক্রিয়া। সংস্কারের বিচার তো ওই রকম সময় নির্ধারিত করে শেষ করা যায় না, কিন্তু নির্বাচন তো করাই যায়। নির্ভুল ভোটার তালিকা তৈরি করে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করে প্রত্যেক মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করার মধ্যে নির্বাচন হয়। তো ইউনূস নির্বাচনটা দিতে চাইছেন না, কখনো বলছেন ডিসেম্বর, কখনো বলছেন ডিসেম্বর থেকে জুন। এখন প্রশ্ন হলো কেন ইউনূস দিতে চাইছেন না? ইউনূস জানেন তার পার্টি মানে জাতীয় নাগরিক পার্টি, তারা যদি এই মুহূর্তে নির্বাচনের ময়দানে আসে ভরাডুবি হবে, অন্য দল ক্ষমতায় চলে আসবে, বিএনপি চলে আসবে। তাহলে অন্য দল ক্ষমতায় চলে আসলে তারা ইউনূসের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করবে না, তাহলে ইউনূসকে ছাড়তে হবে। ইউনূস সেটা ছাড়তে চায় না। ইউনূস চায় জীবনের উপান্তে এসে ও আরও অন্তত 5 বছর এই রাষ্ট্র ক্ষমতা ভোগ করবে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনূসকে একজন কনভিক্টেড বলেন, যে অপরাধী সাব্যস্ত একজন ব্যক্তি, তাকে কেন অন্তর্বর্তী সরকারের প্রধান করা হলো। কিন্তু ছাত্রদের দাবি শেষ পর্যন্ত ওয়াকারকে মানতে হয়। ওয়াকার এবং ইউনূস প্রথম থেকেই উত্তর মেরু দক্ষিণ মেরু। ওয়াকার যেভাবে নির্বাচনের কথা বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন, তাতে ইউনূসের পছন্দ হচ্ছে না। তা ইউনূস তাই ওয়াকারকে সরাতে চাইছে। একজনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে, তার নাম খলিলুর রহমান। তিনি কোন দেশের নাগরিক কেউ জানে না, তার হয়তো দ্বৈত নাগরিকত্ব আছে এবং তার বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ আছে। একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যদি বিদেশি নাগরিক হয় এবং তার নিয়োগ হয়েছে সেনাপ্রধানকে অন্ধকারে রেখে, সেনাপ্রধান এটা মানতে চায়নি। সেই জন্য সেনাপ্রধান সেনা দরবারে যে বক্তব্য রেখেছেন তাদের তার 3টে দাবি: ডিসেম্বরের মধ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মবের জুলুম বন্ধ করা, 3 ইউনূস যেটা করছে মায়ানমারের রাখাইন প্রদেশে এখন চরম ব্যবস্থা। আরাকান আর্মি দখল করে নিয়েছে, মায়ানমারের জুন্টার সঙ্গে তাদের লড়াই হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ এবং আমেরিকার হস্তক্ষেপে ইউনূস চাইছে বাংলাদেশের মাটি থেকে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করা হোক, যাতে রাখাইন প্রভিন্সে ত্রাণ সামগ্রী দেওয়া যায়। সেনাবাহিনী আপত্তি করেছে। আমরা জানি হিউম্যান করিডোর বা ত্রাণ করিডোর যাই বলুন না কেন, ওটা আসলে অস্ত্র মাদকের চোরাচালান এবং জঙ্গি জেহাদিদের আদান প্রদান জন্যই ব্যবহৃত হয়ে থাকে। এবং সেনাবাহিনী আপত্তি করছে যে বাংলাদেশের মাটিতে যদি হিউম্যান করিডোর হয় তাহলে বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্যের উপস্থিতি, সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর, তাই আপত্তি জানিয়েছে। চট্টগ্রামের বন্দরকে ইউনূস বিদেশিদের হাতে তুলে দিতে চাইছে, এটাও সেনাপ্রধানের আপত্তি। এইটা নিয়ে এখন বিরোধটা পয়েন্ট অফ নো রিটার্নে গেছে। ইউনূস কয়েকদিন আগে পদত্যাগের নাটক করেছেন, কিন্তু দেহত্যাগ না করলে পদত্যাগ ইউনূস করবে না। তাই ইউনূসকে হটাতে গেলে কঠোর পদক্ষেপ নিতে হবে সেনাবাহিনীকে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রিয় জনতা। কঠোর পদক্ষেপ বলতে আপনি কঠোর পদক্ষেপ ইঙ্গিত করছেন? ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সার্বিক অনাস্থা জ্ঞাপন করতে হবে। সার্বিক অনাস্থা মানে ইতিমধ্যেই সার্বিক অনাস্থা হয়েছে, সরকারি কর্মচারীরা স্ট্রাইক করে দিয়েছেন। বিএনপি বলছে যে নির্বাচন করতে হবে, বিএনপি আগেও বলেছে নির্বাচন করতে হবে। এবার আমার মনে হয়নি ইউনূস সরকারের উপর চাপ বাড়াবে। আর বিএনপির সমর্থন প্রত্যাহার করলে ইউনূসের পক্ষে একদিনও টিকে থাকা সম্ভব নয়। তাই বিপদে বুঝে ইউনূস কী করছে যে এটা হচ্ছে ভারতের চক্রান্ত, ভারতীয় আধিপত্যবাদের চক্রান্ত। পরাজিত শক্তি এবং বিদেশি শক্তি তার সরকারকে কাজ করতে দিচ্ছে না। এবং সেনাবাহিনীর নাম না করে বলছে অবাঞ্ছিত হস্তক্ষেপ করেছে। তিনি বলেছেন যে এই পরিস্থিতি চলতে থাকলে তার সরকারকে যদি কাজ করতে দেওয়া না হয় তিনি জনগণের আদালতে হাজির হবেন। এখন ইউনূসের কাছে জনগণ খাড়া। বাংলাদেশের সিংহভাগ মানুষ ইউনূসের সমর্থক নয়। ইউনূসের চোখে জনগণ হচ্ছে যারা 32 নম্বর ওই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডিতে ভেঙে গুড়িয়ে দেয়, যারা নির্বিচারে লেখক শিল্পী সাংবাদিকদের খুনের মামলা জেলে পুরে রাখে,
যারা ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মস্থানকে অপবিত্র করে, তাদের নিকেশ করে, এবং যারা হিজবুত তাহরির আইসিসের পতাকা নিয়ে ঘোরে, তারই হচ্ছে ইউনূসের কাছে জনগণ। আচ্ছা, একজন উপদেষ্টা আছে ইউনূস সরকারের, আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া, সে কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন যে 2024-এর 5ই অগাস্ট যদি গণ অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামে যেতেন, সেই প্রস্তুতি তাদের ছিল। অর্থাৎ তাদের কাছে অস্ত্র শস্ত্র গোলা বারুদ আছে। ইউনূস অনেক জঙ্গি জিহাদিদের ছেড়ে দিয়েছে। এই যে জনগণের দরবারে যাব, তার মানে জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দেব। এই জনগণের হাতে অস্ত্র আছে, বিস্ফোরক আছে, প্রশিক্ষিত জঙ্গি, এরাই কিন্তু ইউনূসের জনগণ। তারা যদি সেনাবাহিনীর বিরুদ্ধে পথে নামে বা ক্যান্টনমেন্ট আক্রমণ করে, তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। ইউনূস এটাই চাইছে, এমন একটা অরাজক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক যাতে তখন আর কেউ নির্বাচনের কথা না ভাবে। কিন্তু আমার মনে হয় ইউনূস চান না নির্বাচন হোক, ইউনূস চায় না নির্বাচন হোক, ইউনূস চায় না বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে যাক। ইউনূস 18 কোটি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও তার কোনো চিন্তা ভাবনা নেই। সে চায় যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরতে। তার জন্য বাংলাদেশের অস্তিত্ব যদি প্রশ্নের মুখে পড়ে, বাংলাদেশের মাটি যদি বৃহৎ শক্তির খেলার মাঠে পরিণত হয়, তাহলেও ইউনূসের কোনো অসুবিধা নেই। জীবনের উপান্তে এসে এই সুদী বৃদ্ধ যে কোনো মূল্যে ক্ষমতা ভোগ করতে। ওকে, দুটো প্রশ্ন অর্কদা, এখানে ভারতের কি রোল? অর্থাৎ এখনো কি আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ বলবেন? ভারত পরিস্থিতির উপর নজর রাখছে। আমরা চাই যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হোক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসুক তার সঙ্গে ভারতের সম্পর্ক। আচ্ছা, শেখ হাসিনার এখানে কি রোল? তিনি কি আবার ব্যাক করতে পারবেন? সেটাই মুহূর্তে বলা যায় না। শেখ হাসিনা বলে আওয়ামী লীগকে অতীতে আইয়ুব খান, ইয়াহিয়া খানও নিষিদ্ধ করেছিল, তা ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগের জনসমর্থন বাংলাদেশে যে কোনো সময় 1/3, যে কোনো সময় ভোট হলে তারা অন্তত মোট ভোটের 1/3 পাবে, মানে 33%। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হচ্ছে ওই 33% মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বাধা দেওয়া। তো সেটা তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় না। শুধু ভারত কেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নে অনেক দেশে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে নয়। আর ইউনূস আর জঙ্গি সহযোগীরা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে পুনরায় বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পায়, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। গণ অভ্যুত্থানের পরে তারা যে অত্যাচার চালিয়েছিল মুক্তিযুদ্ধ প্রেমী জনতার উপরে, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হবে তাদের উপরে। সেই জন্য তারা ভয় পাচ্ছে, নির্বাচনকে পিছিয়ে দিতে চাইছে এবং যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত করতে চাইছে। আগামী দিনে অর্কদা কি দেখছেন? আপনার পর্যবেক্ষণ, আপনার বাংলাদেশে শান্তি ফেরার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসছে। বাংলাদেশের অচল অবস্থা কাটবে না। সেটা তখনই সম্ভব যখন ইউনূসকে ক্ষমতা থেকে সরানো যায়। ফিনান্সিয়ালি তো আরো ভেঙে গেছে, আরো ভাঙবে। হ্যাঁ, সব কিছুতেই বাংলাদেশ এখন পিছনের সারির দেশে পরিণত। বাংলাদেশে কেউ বিনিয়োগও করতে চাইছে না, বাংলাদেশের নাগরিকত্ব ছাড়তে চাইছে অনেকে। তাই জন্য কি ভারতে চলে আসছে? অনেক যে বিদেশে যাচ্ছেন, যারা সম্ভব আছে বিদেশে নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন, অনুপ্রবেশও ঘটছে। ইউনূস বাংলাদেশকে রসাতলে পাঠিয়ে দিয়েছেন, এটুকু নিশ্চিত। ওকে অর্কদা, আমাদের শেষের দিকে একটা লাস্ট পয়েন্ট আমি তুলবো আজকে, আপনার অ্যানালিসিস নেবো। সেটা হচ্ছে অর্কদা, ইন্ডিয়া পাকিস্তানের যে সিজ ফায়ার, সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এবং পাবলিকলি বলেছিলেন তিনি, এই অনুষ্ঠানেও আমরা দেখিয়েছি আপনাদের সবাইকে, যে ইটস হিজ ক্রেডিট যে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। কিন্তু ভারতের যে বিবৃতি, প্রধানমন্ত্রী বলছেন যে এখানে থার্ড কোনো কান্ট্রির ইন্টারফিয়ারেন্স। ভারত ও পাকিস্তানের সম্পর্ক একদমই দ্বিপাক্ষিক, এটা বহুপাক্ষিক নয়, ত্রিপাক্ষিক নয়। কোনো দেশের হস্তক্ষেপও ভারত সরকার মেনে নেবে না। তাহলে এই সিজ ফায়ারটা হলো কি পাকিস্তান করেছিল বলে ভারত রাজি হয়েছে? ভারত তো আর যুদ্ধ ঘোষণা করেনি। ভারত জঙ্গি পরিকাঠামো ভেঙেছিল, আক্রমণ করেছিল। পাকিস্তান জঙ্গিদের সঙ্গে নিজেদের সমার্থক বলে মনে করে, তাই পাকিস্তান ভারতের মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং স্থানীয় ভারতবাসী, নিরীহ ভারতবাসীকে আক্রমণ করেছিল। তখন পাকিস্তান দেখলো যে তাদের ক্ষয়ক্ষতি বেড়ে যাচ্ছে, তখন তারা এই সিজফায়ারের আবেদন করেছিল। এর বাইরে কিচ্ছু হয়নি। তো সেক্ষেত্রে অর্কদা, ডোনাল্ড ট্রাম্প বলছেন আমার ক্রেডিট, ইটস মাই ক্রেডিট, আই হ্যাভ ডান দ্যাট।
ভারত সেখানে ডিনাই করে বলছেন না এখানে থার্ড ভারত কোনো দেশের ইন্টারফারেন্স নেই, কন্ট্রাডিকশন কেন? ভারত ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ব্যাপারে কোনো কথাই বলেনি। ভারতের অবস্থান খুব স্পষ্ট। ভারত পাকিস্তানের বিষয়টা একেবারেই দ্বিপাক্ষিক। পাকিস্তানের সঙ্গে ভারত তখনই আলোচনা করবে যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ফেরত দেবে এবং টেরোরিজম নিয়ে কথা। টেররিস্ট যে মানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের যারা ভারতের নাশকতার সঙ্গে যুক্ত তাদের প্রত্যর্পণ করবে, এর বাইরে কোনো বিষয় নেই। ওকে, আর কথা শেষ প্রশ্ন, অনেক মানুষজন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন যে হিন্দু ভোট নিয়ে আপনি আগেও আমাদের অনুষ্ঠানে বলেছেন যে তৃণমূল কংগ্রেস কি হিন্দু ভোট ধরে রাখতে পারবে, মানে 2026-এ ধরে রাখতে পারবে? আমরা আগেও বিভিন্ন ক্ষেত্রে বিশ্লেষণ করে বলেছি হিন্দু ভোটের ক্ষয় হবে, তৃণমূলেরও হবে, কংগ্রেসেরও হবে, সিপিএমেরও হবে। হিন্দু ভোটের বিজেপির হবে না। বিজেপিতে হিন্দু ভোটই পায়, হিন্দু ভোট বাড়বে বিজেপির, এখন অবধি এটাই ট্রেন্ড। বেশ, সুতরাং হিন্দু ভোট বিজেপির ঝুলিতেই আসার ম্যাক্সিমাম চান্সেস। অনেক ধন্যবাদ অর্কদ আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আমরা আজকে কিন্তু বেশ 4টে বলা যায় ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা আপনাদের সামনে ডিসকাস করলাম, তুলে ধরলাম, ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম। এবং অর্কপ্রভ সরকার রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক হট টকে যাকে আপনারা দেখে আসেন। বাংলাদেশে এই মুহূর্তে যা অবস্থা, যা চলছে, অর্থাৎ শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার মোহাম্মদ ইউনূস অশান্ত বাংলাদেশকে কিন্তু আরও অশান্ত করে তুলছেন। এবং আগামী দিনে কি হতে পারে, অর্থনীতি থেকে শুরু করে সেখানকার যারা মানুষজন তারা বাংলাদেশ ছেড়ে যেতে চাইছেন, আমরা ডিসকাস করলাম। রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল চেঞ্জ হচ্ছে, নতুন রাজ্যপাল কে আসতে পারেন সে নিয়েও আমরা কথা বললাম। মহিলা রাজ্যপাল খুব সম্ভব হতে যাচ্ছেন নতুন, খুব ইন্টারেস্টিং কিন্তু ভোটের আগে, ইলেকশনের আগে ডিসকাস করলাম। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে ভোটার কার্ড বানানো হচ্ছে, অর্থাৎ অনুপ্রবেশ করে ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে। আবার যাদের টাকা দিতে পারছে না তাদের নাম উঠছে না, টাকা নেই তো নামও উঠবে না, এই বলা হচ্ছে। এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহও আসছেন এই রাজ্যে, তাদের সফর খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কিন্তু। এবং কি বার্তা দেন প্রধানমন্ত্রী, কিন্তু আগে বলেছেন রক্তের বদলে তার শরীর দিয়ে গরম সিঁদুর বইছে, অর্থাৎ মহিলাদের এই কথা সাংঘাতিক পরিমাণে কিন্তু মুভ করে। অর্থাৎ কী বার্তা এখানে এসে তিনি দেন অপারেশন সিন্দুর নিয়ে, সেদিকেও কিন্তু আমরা ডিসকাস করলাম। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী যাওয়ার পরই প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন এখানে বাংলাতে এই মাসের শেষে, এবং তিনি এখানেও সংগঠনের নেতাদের সঙ্গে মিটিং করবেন। এইসব নিয়ে আমরা আজকের পর্ব করলাম। আমরা আশা করি আপনারা প্রতিটা পয়েন্ট শুনবেন এবং শোনাবেন, এবং অন্যান্য পর্বেও আমরা যখন আসবো আপনারা একইভাবে দেখবেন। আজকের পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়।